বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান, বহু প্রাচীনকাল থেকে সুপ্রতিষ্ঠিত। আজকালকার এই অত্যাধুনিক যুগে বিবাহ ছাড়া কেউ কল্পনাই করতে পারেন না। বিবাহটা অনেকভাবে রূপান্তরিত হয়েছে। কাপিলেশন অর্থাৎ শারীরিক সম্পর্কে শুধু দাঁড়িয়ে গেছে, একসঙ্গে একত্রে থাকা এটা দাঁড়িয়ে গেছে, বয়ঃসন্ধিক্ষণের পরপরই শারীরিকভাবে মিলিত হওয়া এটা এক ধরনের সম্পর্কের ভেতরে চলে গেছে। এইসব বিষয় নিয়েই যদি আমরা কল্পনা করি বা চিন্তা করি, তাহলে আমরা বুঝব যে বিবাহের প্রথম যে সূত্রটা ধরে শুরু হয়েছে সেটা কিন্তু শারীরিক একটা সম্পর্কের জায়গা। অবশ্য বিবাহ শব্দটির সঙ্গে শুধুই শারীরিক সম্পর্ক আছে বলে প্রাচীন ইতিহাস ধরে না। কারণ কৌটিল্যের সিদ্ধান্ত অনুসারে সমস্ত ব্যবহারের ভেতরে যেটা শ্রেষ্ঠ ব্যবহার সেটা হচ্ছে, বা প্রথম ব্যবহার সেটা হচ্ছে বিবাহ। এই জন্য তিনি বলছেন বিবাহ পূর্ব ব্যবহার, অর্থাৎ সমস্ত ব্যবহারের মধ্যে বিবাহ হচ্ছে প্রথম ব্যবহার। সুতরাং এই ব্যবহার শব্দটির সঙ্গে কিন্তু অনেকগুলো তথ্য এসেছে যে বিবাহ তাহলে কি, অনেক তথ্য এসেছে। সুতরাং বিবাহ কাকে বলে এটা আমাদের কিন্তু আগে জানতে হবে। কৌটিল্যের সিদ্ধান্ত অনুসারে বা অর্থশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে, যাজ্ঞবল্ক্য বা মনুসংহিতা সিদ্ধান্ত অনুসারে জানা যায় বিবাহ শব্দটির কিন্তু বিশেষ বিশেষ ব্যাখ্যা রয়েছে। তার ভিতরে বিশেষ একটি ব্যাখ্যা রয়েছে যে বলছেন যে বিশেষণ বহনম বিবাহ, অর্থাৎ বিশেষভাবে বহন করা, না নারীকে কোনো একটি উদ্দেশ্যে বা কোনো একটা স্থানে রূপান্তরিত করা হবে বা স্থাপন করা হবে বা বিশেষভাবে বহন করা হবে বা একে অপরকে বহন করা হবে। এখানে কিন্তু আরও কয়েকটি শব্দ এসেছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রূপে, সেটা এখন আমি যাচ্ছি না। এই জন্যে বিবাহ একটি পবিত্র বন্ধন বলা হয়েছে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে। বিশেষভাবে বহন করতে হবে, বি যুক্ত বহ ঘং প্রত্যয় করে এই শব্দটি নিষ্পন্ন হয়েছে। অর্থাৎ বহ মানে বহন করা, বি উপসর্গ অর্থাৎ বিশেষভাবে, অর্থাৎ বিশেষভাবে বহন করা। এই বিবাহ সংক্রান্ত ব্যাপারে যখনই আমরা জানব তখন এর আগে প্রকার জানতে হবে। তো শাস্ত্রীয় সিদ্ধান্তে বিভিন্ন শাস্ত্রে বিবাহ ৮ প্রকার তথ্য উঠে এসেছে, মানে প্রকারভেদে বিবাহ হচ্ছে ৮ প্রকার। যেমন মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, কৌটিল্যের অর্থশাস্ত্রে বিশেষভাবে ৮ প্রকার বিবাহ ঘোষণা করা হয়েছে। তার ভেতরে হচ্ছে ব্রাহ্ম বিবাহ, প্রাজাপত্য বিবাহ, আর্য বিবাহ, দৈব বিবাহ, গান্ধর্ব বিবাহ, আসুর, রাক্ষস এবং পৈশাচিক বিবাহ। তো প্রথম 4টে হচ্ছে ধর্ম বিবাহ বলে ঘোষণা করেছেন কৌটিল্য। পরবর্তীতে যে 4টে বিবাহ রয়েছে সেটাকে বলা হয়েছে অধর্ম বিবাহ। তো অনেকেই এগুলোকে মেনে নিয়েছেন প্রাচীনকাল থেকে, এবং মহাভারতের যুগে এবং রামায়ণের যুগেও কিন্তু এই স্বয়ম্বর বিবাহ বলে একটি বিবাহ প্রথা ছিল, যেখানে পাত্রী অর্থাৎ কন্যা বা মেয়ে যখন উপযুক্ত হয়ে উঠতেন এবং সুনির্দিষ্ট বয়সে যেতেন এবং সুযোগ্য পাত্রী হয়ে উঠতেন, তখন তিনি পছন্দ মতো কোনো পাত্রকে গ্রহণ করতে পারতেন। এই অর্থে বিভিন্ন বিবাহ চলে এসেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন উপযুক্ত বয়সে ছেলে এবং মেয়েরা বিবাহ করতে পারবে, কোন বয়সে বিবাহ করলে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে এবং জীবন সুখী সমৃদ্ধ হতে পারে। এই ধরনের শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, সাংবিধানিক ব্যাখ্যা আছে এবং মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা রয়েছে। তো আমি প্রথমে শাস্ত্রীয় ব্যাখ্যার সাপেক্ষেই বলবো যে অর্থশাস্ত্র বলে একটা শাস্ত্র রয়েছে, যেটা প্রাচীনকালের বৈদিক সিদ্ধান্তের ভেতরের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত শাস্ত্র, যেটাকে অস্বীকার করা যায় না। যে অর্থশাস্ত্রের ভেতরে সমস্ত শাসনতন্ত্র, সমাজতন্ত্র, রাজনৈতিক তন্ত্রের অনেক ব্যাখ্যা উঠে এসেছে, তার ভেতরে বিবাহ একটা বিশেষ তত্ত্ব সেখানে আলোচিত হয়েছে। কারণ সুপ্রাচীনকালে শাস্ত্রীয় সিদ্ধান্তে জানা যায় চতুরাশ্রম ছিল। মোট কথা ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো প্রথম 25 বছর ছিল ব্রহ্মচর্যের সময়, তার পরের 25 বছর অর্থাৎ 25 বছর অতিক্রম করে গিয়ে তারপরে বিবাহ অর্থাৎ গারস্থ ধর্ম। এই গারস্থের ভেতরে যে ভিত্তি স্থাপন করেছে যাকে কেন্দ্রায়িত করে সেটা কিন্তু বিবাহ। এই জন্যে কৌটিল্য এটাকে বিশেষভাবে ঘোষণা করেছেন যে সমস্ত ব্যবহারের মধ্যে বিবাহ হচ্ছে প্রথম। সুতরাং এই যে ব্রহ্মচর্যের পরে গিয়েই যেখানে গিয়ে গুরু বিদ্যা অর্জন করতে হচ্ছে, গুরুকুলে থেকে বিদ্যা অর্জন করার পরে তাকে গুরু নির্দেশে বৈবাহিক জীবনে প্রবেশ করতে হতো। এখানে এই জন্যে বিবাহ
গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এটা একটা প্রাতিষ্ঠানিক এবং সামাজিক প্রতিষ্ঠান সুপ্রাচীনকাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আছে আজকে পর্যন্ত আধুনিক যুগে। এখন প্রশ্ন হচ্ছে যে বিবাহের অনেক রূপান্তর আজকাল ঘটেছে, সেটা অন্য বিষয়। তো সেখানে এবার ছেলে মেয়েদের উপযুক্ত বয়সের কথা যদি বলতে যাই, কৌটিল্য সিদ্ধান্ত অনুসারে জানা যায় যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এসেছিলেন, প্রায় ধরুন এখান থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দে। এই যে প্রায় বলা যেতে পারে যে 2000-2500 বছর আগের গল্পটি এটা, তা তখন থেকে এই সিদ্ধান্তটা চলে এসেছে, বা সমগ্র শাস্ত্রের যে সিদ্ধান্ত যার কাছে সংরক্ষিত হয়েছে এবং সংকলিত হয়েছে, যার লেখনীতে উঠে এসেছে, সেটা হচ্ছে কৌটিল্য। সেই জন্যে কৌটিল্যের অর্থশাস্ত্র সুপ্রাচীনকালের সিদ্ধান্ত। সেখানে তিনি বলছেন যে একটা মেয়ের বয়স অর্থাৎ কন্যার বয়স হবে 12 বর্ষের, আর ছেলের বয়স হবে 16 বর্ষের, মানে 4 বছরের ডিফারেন্স। তার সংস্কৃত শ্লোকে যদি আমরা দেখি তাহলে তিনি বলছেন 12 বর্ষা স্ত্রী প্রাপ্ত ব্যবহার ভাবতী 16 বর্ষা পুমান ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে 16 বছর মানে 16 বছর, আর মেয়ের ক্ষেত্রে 12 বছর। আমরা যদি মনুসংহিতার দিকে যাই তাহলে সেখানে পাচ্ছি কন্যার ক্ষেত্রে উনি বলছেন 12 বছর এবং ছেলের ক্ষেত্রে বলছেন 30 বছর, অর্থাৎ 18 বছরের ডিফারেন্স। ছেলের থেকে মেয়ের ডিফারেন্স থাকবে 18 বছরের। আরেকটি জায়গায় উনি আবার বলছেন 8ম বর্ষীয়া কন্যার সঙ্গে, মানে 8 বছরের কন্যার সঙ্গে 24 বছরের ছেলের বিবাহের ন্যূনতম বয়স বা উপযুক্ত সময়। এটা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। এবং রামায়ণ মহাভারতে অনেক জায়গায় অনেক তথ্য, অনেক বয়স, অনেক কিছু ডিফারেন্স উঠে এসেছে, কিন্তু মূল সিদ্ধান্ত যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মনুসংহিতাতে এখানে সাধারণত 4 বছর তথা 18 বছরের ডিফারেন্স আমরা পাচ্ছি। এবার ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন ভিন্ন ভিন্ন শাস্ত্রকাররা, একটা সুনির্দিষ্ট বয়সে কিন্তু ফেলেনি। সুতরাং কোনো একটি বয়সকে আমরা ডিফাইন করতে পারবো না যে এটাই সঠিক বয়স। যাই হোক, আমরা এবার চলে যাব সাংবিধানিকভাবে। 1955 সালে হিন্দু বিবাহ আইন অনুসারে যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 18 বছর ন্যূনতম বয়স, আর ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর। যদিও বর্তমান সময়ে এটা নিয়ে আন্দোলন হচ্ছে মেয়েদের পক্ষ থেকে যে 21 বছর সমবয়স্ক হতে হবে, লিঙ্গ সমতা আনতে হবে, লিঙ্গ বিভাজ্যতা রাখা যাবে না, অসাম্যতা রাখা যাবে না। এখনো পাশ হয়নি, সেটা ভবিষ্যতে দেখা যাবে। এটা হচ্ছে সুনির্দিষ্ট একটা বয়স সাংবিধানিকভাবে। এবং যে বাল্যবিবাহের নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়েছে ভারতবর্ষের আইন সিদ্ধান্ত অনুসারে, মানে সাংবিধানিকভাবে, সেটা কিন্তু নিষিদ্ধ আর কি, মানে বাল্যবিবাহ। তো সেই জন্যে এখন উৎকৃষ্ট বয়স হচ্ছে 18:21। এখন মেডিকেল সায়েন্সকে বলছে। মেডিকেল সায়েন্সের দিকে যদি আমরা দেখি তার আগে আমরা একটু কিছু ভৌগোলিক সিদ্ধান্তের কথা বলবো। প্রাচীন গ্রিসে কিন্তু 12 বছর বয়সে মেয়েদের বিবাহ দেওয়া হতো। বর্তমান সৌদি আরব ও ইয়ামানে কিন্তু কোনো নির্দিষ্ট বয়স না, যে কোনো সময় তারা বিবাহ করতে পারেন। যাই হোক, এই বিবাহের বয়স সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক বিতর্ক অবশ্যই আছে। এর পরিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে। বিশেষভাবে আনুমানিক ধারণা অনুসারে 18 শতকের পরে গিয়ে সিদ্ধান্ত জানা যায় যে বয়সের নির্ধারণের সময়ের উৎপত্তি ঘটেছে। যাই হোক, তবু মাঝখানে একটি কথা বলে না রাখলেই নয় যে উপযুক্ত বয়স কখন এবং কখন সুনির্দিষ্টভাবে বিবাহ করা যেতে পারে, সেই বিষয় নিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা পাবো। সেটা হচ্ছে কি, যখন নারীর ক্ষেত্রে বা কন্যার ক্ষেত্রে সৌন্দর্য, বুদ্ধিমত্তা, সুনির্দিষ্ট বয়স, অনিন্দনীয় চরিত্র, কুমারিত্বের সঠিক যখন উপযুক্ত সময় আসবে, সেই পাত্রীর সঙ্গে কন্যার সঙ্গে সুশিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী, সুপ্রাতিষ্ঠানিক, সচ্চরিত্রের অধিকারী এবং বুদ্ধিমান পাত্রের সঙ্গে ওই কন্যার বিবাহ দেওয়া যেতে পারে। যাই হোক, এবার আমরা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যাব। মেডিকেল সায়েন্সে কিন্তু কোথাও কোথাও বলা হয়েছে যে অবিবাহিতদের থেকে বিবাহিতরা অনেক ভালো থাকেন। যদিও বিজ্ঞান কিন্তু ডিফাইন করতে পারে না সঠিক প্রক্রিয়াতে, এই সিদ্ধান্ত কিন্তু সঠিকভাবে গ্রহণ করা যায় না। তবুও সম্প্রতিকালের সংবাদ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছে সেটা কিন্তু মার্কিন
পূর্ণপ্রাপ্ত বয়স্কদের উপরে একটা জরিপ করা হয়েছিল বিবাহিতের উপরে, যেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই সমীক্ষাটা করেছে। 1,27,545 জন বিবাহিতদের উপর এই সমীক্ষা করেছে। বিবাহ করার ফলে তারা কিন্তু অনেক সুস্থ এবং সুন্দর আছেন এবং অনেক দিন নাকি তারা বেঁচে থাকেন। ম্যাক্সিমাম সাধারণত অবিবাহিত পুরুষদের থেকে 4 থেকে 5 বছর তারা বেশি সময়কালীন বেঁচে থাকেন, এরকম ধারণা করা হচ্ছে। যদিও এটা অনেক জায়গায় তথ্য সম্প্রচার হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত নয়। এটার কোনো প্রামাণিক তথ্য কিন্তু বিজ্ঞান স্বীকার করে না, বা এখনো প্রমাণ দিয়ে উঠতে পারে না, বা নির্ণয় করা যায় না। যদিও আমাদের কিন্তু আধ্যাত্মিক বা যৌগিক ব্যাখ্যা কিন্তু রয়েছে। বিবাহিতদের থেকে কিন্তু অবিবাহিতরা, বিশেষ করে যারা ব্রহ্মচর্য পালন করেন, যারা সঠিক যৌগিক আচার আচরণ অনুশীলন করেন অর্থাৎ ধর্মাচরণ করেন, তারা কিন্তু সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন। কিন্তু ইহারও কিন্তু ব্যতিক্রম কোথাও কোথাও দেখা যায়, সেটা অবশ্য অন্যরকম ব্যাখ্যা, ব্যতিক্রম তো অবশ্যই রয়েছে। তো এখানে মেডিকেল সায়েন্সে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে বিবাহটা আসলে কখন থেকেই শুরু হয়, উপযুক্ত বিবাহের বয়স কখন থেকে ন্যূনতম শুরু হয়। অ্যাকচুয়ালি এই বিবাহের পদ্ধতির হিসেব করতে গেলে দেখা যায় যখন ছেলেমেয়েরা বয়ঃসন্ধিক্ষণে আসে, অর্থাৎ তাদের জীবনে, তাদের শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। যেমন মেয়েদের ক্ষেত্রে 7 থেকে 13-র ভেতরে তাদের হরমোনের পরিবর্তন ঘটে, অর্থাৎ তাদের ঋতুস্রাবের সময় শুরু হয়ে যায়। এই সময়ের পরপরই আমরা সামাজিক সিদ্ধান্ত অনুসারে বা ধর্মীয় সিদ্ধান্ত অনুসারে আমরা বলি যে তারা বিবাহের উপযুক্ত সময় হয়েছে। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 9 থেকে 15, অর্থাৎ তাদের যে বয়ঃসন্ধিক্ষণের সময়, সেই সময়টা তাদের যে শারীরিকভাবে হরমোনের প্রভাবে যখন তাদের হচ্ছে যৌন জননতন্ত্রে কেশ দেখা দেয়, অর্থাৎ চুল দেখা দেয়, এইরকম ধরনের কখনো সিমটম আসে, তখন বুঝতে হবে যে ছেলের বয়স এসে গেছে, তার বিবাহের উপযুক্ততা এসে গেছে। এটা হচ্ছে স্বাভাবিক সুপ্রাচীনকালের প্রতিষ্ঠিত নিয়ম বা এই সিদ্ধান্ত ছিল। কিন্তু সত্যি সত্যি কি বিবাহের উপযুক্ত হয় যখন তারা ঋতুস্রাব বা তাদের যে বয়ঃসন্ধিক্ষণের সময়টা এসে গেছে, যখন তাদের শরীরের হরমোনের পরিবর্তন ঘটে গেছে, বিবর্তন এসে গেছে, তখন কি তারা উপযুক্ত বিবাহের সময়? এটার সঙ্গে বিবাহের কোনো বিশেষ সম্পর্ক নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ ছেলে এবং মেয়েদের ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই আসা দরকার, আরও ম্যাচিউরিটি আসা দরকার, আরও অভিজ্ঞতা আসা দরকার, আরও সুপ্রতিষ্ঠিত হওয়া দরকার। বিবাহ শুধু ক্যাফিলিউশন নয়, শারীরিক একটা সম্পর্ক নয়, ফিজিক্যাল রিলেশন নয়। এই বিবাহ সম্পর্কে যখন আমরা ষোড়শ সংস্কার সম্পর্কে জানি, তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বিধি সিদ্ধান্ত অনুসারে যে শাস্ত্রীয় সংস্কার আছে, ষোড়শ সংস্কার মানে 16টি সংস্কার, তার ভিতরে হচ্ছে বিবাহ, তারপরে গর্ভাধান, এরকমভাবে আছে। কিন্তু যদি সেটা লক্ষ্য করা যায়, তাহলে বিবাহ একটা উৎকৃষ্ট মাধ্যম, যার সঙ্গে কিন্তু ধর্মাচার পদ্ধতির কথা বলা হয়েছে। শ্রুতি বা বেদান্ত সিদ্ধান্ত দিয়েছে যে স্ত্রীকে ধর্ম আচরেত, স্ত্রীকে নিয়ে তুমি ধর্ম আচরণ করবে। সুতরাং শুধুই একটা শারীরিক সম্পর্ক নয়। এই জন্যে যখন কোনো ছেলে এবং মেয়ে বয়ঃসন্ধিক্ষণ অতিক্রম করে চলে আসছে, তখনই তাকে বিয়ে দিয়ে দিতে হবে, এটা কোনো সাইন্টিফিক্যাল ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তার ম্যাচুরিটিটা কোন জায়গায় আসছে। এবার মেডিকেল সায়েন্সে এখানে বলছে যে একটা ছেলে একটা মেয়ের ভেতরে ম্যাচুরিটি এই সময়টা এসে যাচ্ছে স্বাভাবিক বয়ঃসন্ধিক্ষণের দৃষ্টিকোণ থেকে, কিন্তু সন্তান ধারণের ক্ষমতা তার এসে গেলেও, বা শুক্রাণু এবং ডিম্বাণু একসঙ্গে মিলিত হওয়ার পরিস্থিতি এসে গেলেও, তখন কিন্তু তাদের উপযুক্ত বয়স বলা যাবে না। অনেক গবেষণা করেই হয়তো ভারতীয় আইন, হিন্দু বিবাহ আইন 21 এবং 18 এই বয়সসীমাটা নিয়ে এসেছে ন্যূনতম। যদি আমরা প্রাচীনকালের শাস্ত্রীয় সিদ্ধান্তকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে ব্রহ্মচর্যের সময় ছিল 25 বছর, গারস্থ ছিল 25 বছর। তাহলে যদি একটা ছেলে গুরুগৃহে যেতেন, আমি ধরলাম মেয়েরা যেতেন না, শুধুই ছেলেরা যেতেন, তাহলে একটা ছেলে 25 বছর পর্যন্ত সে ব্রহ্মচর্য পালন করত। এই ব্রহ্মচর্য 25 বছরে পালনের পরে তাকে বিবাহ দেওয়া হতো। তাহলে এখানে আমরা ন্যূনতম একটি বয়স পাচ্ছি, সেটা হচ্ছে 25 বছর ছেলের ক্ষেত্রে। এবার মেয়ে যদি গুরু আলয়ে না যায়, তাহলে গৃহে তারা শিক্ষা নিতেন, সেক্ষেত্রেও একটা ম্যাচুরিটি বয়স তাদের প্রয়োজন হতো। সেই ম্যাচুরিটি আসার বয়সটি যদি আমরা একটা ছেলের থেকে একটা মেয়ের ডিফারেন্স দেখি 3 থেকে 4 বছর, কারণ মেডিকেল সায়েন্স বলছে একটা ছেলে থেকে একটা মেয়ের ম্যাচুরিটি খুব তাড়াতাড়ি চলে আসে, কিন্তু একটা ছেলের ম্যাচুরিটি আসতে একটা মেয়ের থেকে 2 থেকে 4 বছরের সময় লেগে যায়। কোথাও বলছে 2 থেকে 4 বছর, কোথাও বলছে 3 থেকে 5 বছর। সুতরাং আপাতত অ্যাভারেজ আমরা ধরতে পারি 3 থেকে 5 বছরের একটা ডিফারেন্স কিন্তু ছেলের সাথে মেয়ের থেকেই যাচ্ছে। সুতরাং ছেলেটি অ্যাডাল্ট হওয়ার যে সময়টি, সেটা 5 বছর আরও তাকে এক্সট্রা সময় দিতে হবে। এই জন্যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের ডিফারেন্স কিন্তু
এই 3 থেকে 4 বছরের সময়টা বেটার একটা সময় মেডিকেল সায়েন্স অনুসারে। এখন যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ব্রহ্মচর্যের সময় যদি 25 হয়, তার থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে মেয়ের ক্ষেত্রে আসবে 19-20। সুতরাং ভারতীয় যে হিন্দু বিবাহ সিদ্ধান্ত যেটা বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম 18 আর ছেলেদের ক্ষেত্রে 21, তাহলে খানিকটা ঠিক আছে। আমার ব্যক্তিগত অভিমত, একটা মেয়ের যখন 18 বছরে আসে তখন কিন্তু সে এস্টাবলিশড হতে পারে না। বর্তমান সময় অনুসারে তাকে এস্টাবলিশড হতে গেলে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে গেলে বা চাকরি বাকরি পেয়ে তাকে সুপ্রতিষ্ঠিত হতে গেলে মিনিমাম তাকে 20 থেকে 22 বছরের সময় দিতে হবে। আর একটা ছেলের ক্ষেত্রে সে হয়তো চাকরি বাকরি পেয়ে গেল, কিন্তু তারও আরেকটু এক্সট্রা সময় দিতে হবে, কারণ সে পিতৃগৃহেই থাকবে। আমাদের ভারতবর্ষে কন্যাদানের প্রথা রয়েছে, অর্থাৎ কন্যাকে বরপাত্রের কাছেই চলে আসতে হয়, অর্থাৎ স্বামীর বাড়িতেই এসে থাকতে হয়। সুতরাং সেখানে স্বামীকে আরও 2-4 বছর প্রতিষ্ঠিত হওয়ার পরে সময় দিতে হবে। বেটার সময় হচ্ছে 25 বছর বা 26 বছর। সুতরাং আমরা যদি এভারেজে গড় হিসেব করি তাহলে মেয়ের ক্ষেত্রে আমরা ধরতে পারি 20-22 আমার ব্যক্তিগত অভিমত, আর ছেলের ক্ষেত্রে 25-27-28 এই সময়টা বেটার একটা সময়। কিন্তু মুশকিল এখানে হচ্ছে যে আমাদের ভেতরে যে যৌন জননতন্ত্র কাজ করে, অর্থাৎ যৌনতা কাজ করে, সেখানে কিন্তু এই যে 7 থেকে 15 বছরের ভেতরে আমাদের সন্ধিক্ষণ সময়, এই সময়টা আমাদের ভেতরে এক অদ্ভুত সেক্সুয়ালিটি জন্ম নেয়। এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি এবং আমাদের একটা কপিউলেশন, একটা মেন্টালিটি তৈরি হয় শারীরিক সম্পর্ক তৈরি করবার জন্য। তখন এটাকে বিভিন্ন সামাজিকভাবে, পারিবারিকভাবে বাধাপ্রাপ্ত হয়ে গিয়ে তার ভেতরে এক অদ্ভুত গোপনীয়তা কাজ করতে থাকে। গোপনীয়তার সূত্র ধরে বর্তমান আধুনিক বিজ্ঞানে যে টেকনোলজিক্যাল দুনিয়াতে, নেটওয়ার্কিং দুনিয়াতে যে সমস্ত জিনিস এসে গেছে, টিভি, মিডিয়া, সিডি, কম্পিউটার, ল্যাপটপ, যা কিছু এসে গেছে, মোবাইল ফোন, ঘরে ঘরে এখন সেক্সুয়ালিটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই যন্ত্রের উপরে তাদের ব্যক্তিগত শরীরতন্ত্র কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছে এবং একটা সময় তারা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, মাস্টারবেশনে লিপ্ত হচ্ছে এবং অবৈধ ব্যভিচার করছেন এবং অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করছেন বা সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন। নানান ব্যাধি কিন্তু যৌন ব্যাধি দেখা দিচ্ছে সমাজে। তার ফলে অনেক ধরনের কিন্তু যৌন সংক্রামক রোগ দেখা দিচ্ছে, যৌন রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে কি যে তাকে উপযুক্ত গাইড না দিতে পারলে সবথেকে বড় প্রবলেম। একটা সন্তানকে ছোটবেলা থেকে তাকে ঋষি বাচ্চায়নের সিদ্ধান্ত অনুসারে যে স্ত্রীদেরকেও কামশাস্ত্র শিক্ষা দিতে হবে, অর্থাৎ শুধু স্ত্রীদেরকে নয়, পুরুষদেরকেও কামশাস্ত্র শিক্ষা দিতে হবে এবং একটা সঠিক গাইডের মাধ্যম দিয়ে, যিনি এই বিষয়ে অভিজ্ঞ এবং যিনি নিরাসক্ত, যিনি সেক্সুয়ালিটিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখেন, যেটা তন্ত্রশাস্ত্রের সগুণ মার্গের সাধনার ভেতরে এটা আছে, যেখানে এই প্রবৃত্তি মার্গকে ধরে নিবৃত্তির মার্গে যাওয়া যেতে পারে। এটার জন্য সঠিক ব্যভিচারের না, সদাচারের গাইড দরকার। এই সদাচারের গাইড আমাদের জীবনে বা সমাজ জীবনে কিন্তু প্রচণ্ড অভাব। ফলে একটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে শুধু একটা সুনির্দিষ্ট পরিমাণের বয়স বাড়িয়ে দিয়েই ধরলাম 18-21 আমরা দিয়েই খালাস হয়ে গেলাম, ভারতীয় আইন সিদ্ধান্ত দিয়েছে এখানেই খালাস হয়ে গেল, এখানেই সব সিদ্ধান্ত ঠিক হয়ে গেল, এরকম নয়। এটা একটা বিস্তৃত সমস্যার ব্যাপার এবং এখানে বিস্তৃত সমস্যার সমাধান খুঁজতে হবে। এই সমস্যার সমাধান খুঁজতে গেলে প্রথমে একটা গাইড দরকার, পরিবারের পিতামাতার গাইড দরকার, প্রকৃত উৎকৃষ্ট একজন শিক্ষক দরকার এবং শিক্ষাক্ষেত্র দরকার, শাস্ত্রীয় সিদ্ধান্ত দরকার এবং গুরু গাইড দরকার। সঠিক পদ্ধতির ভেতর দিয়ে যখন যাবে তখন একটা ছেলে মেয়ে কিভাবে তার কাম শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, কামকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, এই সময়সীমাটা বাড়িয়ে গিয়ে একটা উপযুক্ত বয়স অর্থাৎ 20 থেকে 30 বছর, মেয়ের সর্বনিম্ন বয়স 20 আর ছেলেদের সর্বোচ্চ 30 বছর, এই জায়গাটার ভেতরে যদি তারা বিচরণ করে তাহলে একটা উপযুক্ত সময় তারা পেতে পারে বৈবাহিক জীবনে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 30-এর পরে গিয়ে মেয়েদের ক্ষেত্রে অনেকে বিবাহ করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু 30 বছর পরে গিয়ে মেডিকেল রিপোর্ট অনুসারে তার ফার্টিলিটি কিন্তু অর্থাৎ উর্বর শক্তি কমে যায়, অর্থাৎ সন্তান ফার্টিলাইজেশন কমে যায়, অর্থাৎ গর্ভাধান শক্তিটা ধীরে ধীরে কমতে থাকে। অনেকের 35 বছরের পরে কমে যায়, অনেকের 40 পর্যন্ত রান করে যায়, সাধারণত ধরা হয় 30 বছরের পরে কমতে থাকে। সুতরাং বাচ্চা হওয়ার সম্ভাবনা কমতে থাকে। এই জন্যে উপযুক্ত বয়স হবে মেয়েদের ক্ষেত্রে 20 থেকে 22-25 আর ছেলেদের ক্ষেত্রে 28-30 ম্যাক্সিমাম 32, যারা এই যৌন জননতন্ত্রকে নিয়ন্ত্রণ করে গিয়ে থাকতে পারেন তাদের ক্ষেত্রে। কিন্তু যারা এটা পারেন না তাদের ক্ষেত্রে ভারতীয় সাংবিধানিক আইন অনুসারে 18-21 এটা ঠিক আছে। কিন্তু যারা একেবারেই নিয়ন্ত্রণহীন এবং সমাজের কোনো সমাজবদ্ধতা বা কোনো সামাজিক রীতিনীতি বা কোনো বৈধতা নেই, সেক্ষেত্রে প্রাচীনকালের যে সুপ্রতিষ্ঠিত নিয়ম, অনেক বিশেষজ্ঞ ব্যক্তি, অনেক মহাপুরুষ, সাধক সন্ত কিন্তু এই বিষয়ের উপরে টিকা টিপ্পণী করেছেন। কিন্তু
এক একজন শরীরের এক একটা ক্ষেত্র ডিপেন্ড করে, এক একজন শরীরের উপরে ডিপেন্ড করবে যে সে কোন বয়সে গিয়ে উপযুক্ত সময় বিবাহ করতে পারে। কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় এই কারণে যে এক একজনের শারীরিক পরিস্থিতি, যে তার যে উর্বরতা আসে, তার যে বয়ঃসন্ধিকরণের যে সময়টা, তার যে হরমোনের রূপান্তর, সেটা কিন্তু একজনের শরীরে এক এক রকমভাবে আসে। ফলে একটা সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া খুবই মুশকিল। তো সাধারণত আমরা ধরতে পারি, আমরা যদি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গতি রাখি, যে সমস্ত ছেলে মেয়েদের অত্যন্ত মেধাশক্তি এবং যারা সুপ্রতিষ্ঠিত হন, শুধু শরীরকে গুরুত্ব দেননি, তারা জীবনকে গুরুত্ব দিয়েছেন এবং জীবনের সমৃদ্ধিকে গুরুত্ব দিয়েছেন এবং জীবনের যে বিস্তীর্ণতা এবং গভীরতা, অর্থাৎ সর্বোপরি জীবন একটা আধ্যাত্মিক তত্ত্বের উপরে দাঁড়িয়ে রয়েছে। ওভারঅল যে জীবন হচ্ছে বিশ্বজনীন, এরকম দৃষ্টিকোণ থেকে যারা তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাবসলিউট বয়স আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 20 থেকে 25-এর ভেতর এবং ছেলেদের ক্ষেত্রে 25 থেকে 30-এর ভেতর, বা 30, 32, 35ও হতে পারে, এরকম সময়। আর যারা আধ্যাত্মিকভাবে জীবনযাপন করছেন, যাদের জীবনে শুধুই একটা উৎকৃষ্ট সন্তান জন্ম দেওয়ার জন্যই উপযুক্ত, যে সন্তানকে তারা আধ্যাত্মিকভাবে তৈরি করতে চান এবং পৃথিবীতে একটা সুপ্রজনন শক্তি মাধ্যম দিয়ে একটা সুপ্রজন্ম দিয়ে যেতে চান, তাদের ক্ষেত্রে বয়স সীমাটা অনেক বেশিও হতে পারে। তবে মনুসংহিতার যে সিদ্ধান্ত অনুসারে যে 18 বছরের ডিফারেন্স করা হয়েছে, এখানে অনেক সাধক মহাপুরুষগণ ব্যাখ্যা করেছেন যে ছেলে এবং মেয়েদের সঙ্গে যদি পার্থক্য এরকম 10 থেকে 12 বা 18-15 বছরের ডিফারেন্স থাকে, তাহলে মেয়েটি নাকি ছেলেটির প্রতি বা তার স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করতে পারে এবং তার ভেতরে যে শ্রদ্ধাবোধ সেটা সঠিকভাবে জাগ্রত হয় এবং সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু একটা শ্রদ্ধার সাথে সম্পৃক্ত থাকে। এটা এক প্রকারের বাল্যবিবাহ বলা হয়েছে। তবে কোথাও কোথাও যদি মেয়ে অ্যাডাল্ট হয়ে যায়, 18, 20, 22 বছরে পৌঁছে যায়, সেক্ষেত্রে যদি 18 বছরের ডিফারেন্সে বিয়ে করে, তাহলে কিন্তু ছেলের বয়স হয়ে যাচ্ছে, যদি এখানে যদি আমি 22 ধরি, তাহলে ছেলের বয়স ওখানে 40। তো একটা হামেশা যদি ব্রহ্মচর্য পরায়ণ ছেলে হয়, তাহলে 40 বছর বয়স অ্যাবসলিউট একটা বয়স ছেলের ক্ষেত্রে। সে হামেশা তার জীবনে আরও 15 বছর সময় পেতে পারে এবং 20 বছরের সময় পেতে পারে, সে কাপিলিউশনের ভেতরে গিয়ে এনজয় করতে পারে। অর্থাৎ বৈবাহিক জীবনের যে প্রথম মুখ্য যে উপাদান সেটা হচ্ছে শারীরিক সম্বন্ধ, সেটা কিন্তু সে ঠিক বজায় রাখতে পারে। সুতরাং আমরা এক একটা ক্ষেত্রে এক এক রকম বয়স পেয়েছি, এটা সুনির্দিষ্টভাবে বলা কঠিন। একজনের ক্ষেত্রে এক এক রকম, আমি আগেই বলেছি, ডিপেন্ড করে। সুতরাং শাস্ত্রীয় সিদ্ধান্ত, বৈজ্ঞানিক সিদ্ধান্ত, মেডিকেল সায়েন্সের সিদ্ধান্ত এবং সাংবিধানিক সিদ্ধান্ত অনুসারে একটা মেজারমেন্টে ফেলে সর্বোপরি যে যেমন ক্ষেত্র তার উপরে ডিপেন্ড করে তাকে সঠিক বিবাহের উপযুক্ত বয়স নির্ধারণ করতে হবে। তবে সাংবিধানিক নিয়মকে মেনেই আগে প্রথমত করা উচিত এবং বাল্যবিবাহ ব্যক্তিগতভাবে এবং স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ থেকে যদি ধরা হয়, তাহলে তিনিও বাল্যবিবাহের বিরোধী ছিলেন। যদিও প্রাচীনকালে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, তো আমারও সেই ব্যক্তিগত সিদ্ধান্ত বাল্যবিবাহকে রোধ করে, বাল্যবিবাহকে দূরে রেখে সঠিক উপযুক্ত সময় যারা সুপ্রতিষ্ঠিত হবেন, সুপযুক্ত চরিত্রের ভেতরে থাকবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং বুদ্ধিমত্তার সঙ্গে জীবনযাপন করবেন, তারা সঠিক বিবাহের উপযুক্ত হয়েছেন বলে আমি মনে করি। তা না হলে শুধুই বিবাহ একটা ব্যক্তি জীবনে অনেক বড় ক্ষতিকারক হয়ে ওঠে এবং অর্থনৈতিক অসচ্ছলতা এবং প্রতিষ্ঠিত না হওয়ার কারণে অভাব যখন দরজার সামনে এসে দাঁড়ায়, তখন জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়, কথা একটি আছে না? তো সুতরাং বৈবাহিক জীবনে কিন্তু একটা অর্থনৈতিক ব্যাপারটা একটা মুখ্য উপাদান, শারীরিক উপাদানও মুখ্য এবং পারিবারিক সমাজতন্ত্রও কিন্তু একটা মুখ্য এবং বয়সও একটা কিন্তু বিশেষ ফ্যাক্ট। সেটাকে বিচার বিশ্লেষণ করে ব্যক্তি বিশেষ চিন্তাভাবনা করে আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে হবে। এখানে কেউ আপনাকে সুনির্দিষ্ট বয়স বলে দিতে পারবে না, একমাত্র সাংবিধানিক নিয়ম অনুসারে ছাড়া।